কাল্পনিক মুভির কাহিনীতে ভয়ঙ্কর ভূমিকম্প যখন সবকিছু তছনছ করে দেয়, সেগুলো আমাদেরকে শিহরিত করে তোলে। কিন্তু কি হবে যদি এই ঘটনা বাস্তবে ঘটে থাকে? সুন্দর পাহাড়ে ঘেরা চায়না, কিন্তু হঠাৎ একদিন চীনের এই অঞ্চলে অভিশাপ নেমে এলো, এক ভয়ঙ্কর প্রকৃতির অভিশাপ। সবকিছু দেখতে দেখতে তছনছ হয়ে গেল, এবং এটা কোনো কাল্পনিক কাহিনী নয়, একটা মর্মান্তিক সত্য ঘটনা। চীনের এমন কিছু সত্য ঘটনা যা শরীরে শিহরণ জাগাবে। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি ক্লাউডি মাউন্টেন। মুভি শুরু হয়, দেখানো হয় চায়না। জায়গাটা চীনের দক্ষিণ পূর্ব অঞ্চলের একটা বড় পাহাড়ে ঘেরা জায়গা। এখানে ইয়ংডাং নামে একটা পাহাড় কেটে বিগত 10 বছর ধরে রেলপথ নির্মাণের কাজ চলছে, এবং পাহাড়ের কোন দিকটা কেটে রেলপথ নির্মাণ করা হবে এই সমস্ত কিছু দেখাশোনার জন্য এখানকারই একজন বাসিন্দা, যে কিনা একজন ভূতত্ত্ববিদ, তাকে নিয়োগ করা হয়েছে। এর নাম হলো হং। রেলপথ নির্মাণের জন্য পাহাড়ের গায়ে সুড়ঙ্গ কাটা হচ্ছিল। সাধারণত সুড়ঙ্গকে বড় করার জন্য এই ধরনের বিস্ফোরণই ঘটানো হয়, কিন্তু আজকের দিনটা অন্যরকম ছিল। সেখানে বিস্ফোরণ ঘটানোর পর ধোঁয়ার অন্ধকার কাটতেই দেখা যায় হঠাৎ করে পাহাড়ের গায়ে ফাটল ধরে গেছে, এবং সেখান থেকে দ্রুত গতিতে জল বেরোচ্ছে, এবং এই জলের তীব্রতা এতটাই ছিল যে মানুষ ছিটকে পড়ছিল। এটা দেখা মাত্র সেখানে থাকা সমস্ত কর্মীরা দৌড়দৌড়ি শুরু করে, কিন্তু চারদিক থেকে ফাটল ধরা পাহাড় আর এত জলের মাঝখান থেকে বেরোনো প্রায় অসম্ভব। হং সিদ্ধান্ত নেয় তার বান্ধবী এবং সহকর্মী, যার নাম হলো লিউ, তার কথা মতো তারা রেল লাইনের প্রবেশপথের নিচে থাকা একটা গুহার মধ্য দিয়ে বেরোবে। এই জন্য হং জলে নেমে একটা পথ নির্দেশক যন্ত্রের সাহায্যে সে গুহার রাস্তা খুঁজতে শুরু করে। আর অবশেষে সিগন্যালের মাধ্যমে লিউ আবিষ্কার করে এখন তারা যেখানে আছে, অর্থাৎ ট্রেনের সেন্ট্রাল লাইনে, সেই লাইন থেকে বাঁ দিকে তাদের 2 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে সেই গুহাটা অবধি পৌঁছানোর জন্য। হংয়ের কথা মতো সেখানকার কর্মীরা জলের নিচে একটা বিস্ফোরক সেট করে, বিস্ফোরণ ঘটিয়ে গুহার মুখ উন্মুক্ত করে। এদিকে টিভিতে নিউজ দেখানো হয় যে ভারত মহাসাগরে ভূমিকম্পের কারণে জলোচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে সমুদ্রে, এবং এটাই হলো সেই কারণ যার প্রভাবে চীনের একটা অঞ্চলেও ভূমিকম্প বা মাটির ফাটল দেখা দিয়েছে, এবং চীনের বিভিন্ন এলাকায় জল ঢুকে ঘরবাড়ি নষ্ট হয়ে সবকিছু ধ্বংস হতে বসেছে। এই পরিস্থিতিতে একজন বয়স্ক মানুষকে দেখানো হয়, সে চায়নার দক্ষিণ পূর্ব এলাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই লোকটার নাম হলো ইয়ংবিং। ওদিকে রেলপথ নির্মাণের দায়িত্বে থাকা অফিসার MS ডিং এসে পৌঁছায়, এবং হং জানায় যে তার মতে এই এলাকায় থাকা কিন্তু বিপজ্জনক, কারণ যে কোনো সময় কিন্তু ধস নামতে পারে এই পাহাড়ি এলাকায়। ডিং তাকে বলে, তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু ওপর মহলকে আমাকে জবাব দেওয়ার জন্য উপযুক্ত তথ্য লাগবে, সেই তথ্যগুলো জোগাড় করো। পরের দিনই পাহাড়ের অবস্থা যে খারাপ, সেই তথ্য জোগাড় করার জন্য হং পাহাড়ি এলাকায় পর্যবেক্ষণ করতে যায়। হংকে দেখা যায় সে এতটাই সাহসী যে পাহাড়ের গা বরাবর সে একাই নিচে নেমে যায় সেন্সারের ব্যাটারি চেঞ্জ করার জন্য। এদিকে সেদিনই হংয়ের বাবা শহরে আসছে শুনে লু স্টেশনে যায় হংয়ের বাবাকে রিসিভ করার জন্য, এবং সেখানে তার দেখা হয় ইয়ংবিং এর সঙ্গে। আসলে ইয়ংবিংই হলো হংয়ের বাবা, কিন্তু তাদের এই সাক্ষাৎ সম্পূর্ণ হওয়ার আগেই হঠাৎ সেখানে ভূমিকম্প শুরু হয়। ভূমিকম্প এতটাই তীব্র আকার ধারণ করে যে মাটিতে ফাটল ধরে, চোখের সামনে বড় বড় ইমারত ধূলিসাৎ হয়ে যায়, ট্রেনটা রেলপথ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। অন্যদিকে পাহাড়ের চূড়ায় ঝুলতে থাকা হং দড়ি ছিঁড়ে খাদের অনেকটা নিচে নেমে যায়। নিমেষের মধ্যে এত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় যে মানুষ কিছু বুঝে ওঠার আগেই প্রাণ হারাতে শুরু করে। এদিকে হং শুধুমাত্র একটা দড়ির সাহায্যে কোনো রকমে খাদের কিনারে একটু আশ্রয় নিয়ে নিজেকে সামলাতে না সামলাতেই দেখে তার চোখের সামনে পাহাড়ে বড় ফাটল তৈরি হচ্ছে। অন্যদিকে লোকালয়ে ভূমিকম্প থামার পর চারপাশে শুধুই ধ্বংসাবশেষ আর মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। ইয়ংবিং এসব দেখে আর স্থির থাকতে না পেরে একটা কোদাল হাতে বিপদে পড়া মানুষদের উদ্ধার কার্যে লেগে পড়ে। ইয়ংবিং মানুষের সাহায্য করতে গিয়ে নিজের প্রাণের ঝুঁকি নিতেও পিছপা হয় না। একটা বড় লোহার বক্স একটা গাড়ির ওপর পড়তে দেখেও এই বৃদ্ধ বয়সেও ইয়ংবিং সেই গাড়িতে আটকে থাকা এক মহিলাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসে। হং খাদের কিনারে দাঁড়িয়ে একটা ড্রোনকে ফাটল ধরা ওই পাহাড়ের সুড়ঙ্গের ভিতরে ছেড়ে দেয়, সেখানে কি হচ্ছে দেখার জন্য এবং সেই ভিডিওটাকে রেকর্ড করার জন্য। অন্যদিকে চীনের সরকার লোকালয়ে ভূমিকম্পের খবর পেয়ে সেখানে একটা রেস্কিউ টিম বা উদ্ধারকারী দল পাঠায়, যারা সবাইকে উদ্ধার করতে শুরু করে। অন্যদিকে ইয়ংবিং আরও মানুষদের সাহায্য করার জন্য ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া একটা বাসের কাছে পৌঁছায়, এবং সেখান থেকে গাড়ির কাঁচ ভেঙে মানুষদেরকে বার করা শুরু করে। হং গুহার ভেতরে ড্রোন পাঠানোর পর যে সমস্ত তথ্য পেয়েছিল তার সবকিছু ইঞ্জিনিয়ার হিকে ফোন করে জানায়, এবং তাকে বলে MS ডিংকে জানাতে যে পাহাড়ের মধ্যে একটা সুড়ঙ্গ দেখা দিয়েছে, যেটা কিনা ভূমিধস ঘটাতে পারে, এবং সমগ্র এলাকা কিন্তু বিশাল বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছে এখন। এদিকে লিও একজন ভূতাত্ত্বিকবিদ হওয়ার জন্য সে তার সেন্সর যন্ত্রের মাধ্যমে বুঝতে পারে তারা যে এলাকায় বর্তমানে রয়েছে
সেখানে একটা বড় অন্তর্নিহিত গর্ত দেখা যাচ্ছে। এরই সাথে সেখানে গভীর জল রয়েছে, তাই যে কোনো মুহূর্তে আবার ভূমিধস নামতে পারে। লিউ এই খবরটা রেস্কিউ টিমকে জানাতেই তারা ওই এলাকা থেকে সব মানুষকে সরাতে শুরু করে। কিন্তু এমন সময় লিউ ইয়ংবিংকে কোথাও খুঁজে পায় না। দেখা যায় ধ্বংসস্তূপের নিচে উদ্ধার কার্য চলতে চলতেই আবারও ভূমিধস হতে শুরু করে। আর এই ভূমিকম্পের ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বাস যাত্রী এবং তাদের বাঁচাতে আসা সুরক্ষাকর্মীরা ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে। সকলে বাসের মধ্যে এদিক ওদিক ছিটকে পড়তে শুরু করে, অনেক মানুষ মারা যায়। দ্বিতীয় ভূমিকম্পের প্রভাব কমলে এমএস ডিং তাদের কমান্ড সেন্টারে এসে সহকর্মী মিস্টার লিনের ভিডিও কলে জানতে পারে যে স্যাটেলাইট সিগন্যালের মাধ্যমে এটার পূর্বাভাস পাওয়া গেছে যে ভূমিকম্পের কারণে ইয়াংড্যাং পর্বতের কিন্তু আরও ক্ষতি হতে পারে, এবং আবার যদি ভূমিকম্প হয় সেখানে ওই যে ব্রিজটা আছে সেই ব্রিজটা কিন্তু সম্পূর্ণ ভেঙে পড়বে। আর ওই ব্রিজ যদি ভেঙে পড়ে তাহলে 10 বছর ধরে একটু একটু করে তৈরি করা পাহাড়ের গা কেটে সেই রেলপথ, সেই রেলপথের জন্য সুড়ঙ্গ, সেই সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে সারা জীবনের মতো। হংকে দেখা যায় সেই ভয়ঙ্কর ভূমিকম্পে আহত হলেও বেঁচে রয়েছে। আর লুইয়ের কাছে লোকালয়ে ঘটে যাওয়া বিপর্যয়ের কথা জানতে পেরে সে দ্রুত গতিতে লোকালয়ে ফিরেছে। লু সাথে সাথে এটাও জানায় যে আমরা মানুষদেরকে বাঁচাতে গিয়ে একটা গর্তের মধ্যে পড়ে আছি। এটা শোনার পর হং উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় লুকে বলে উদ্ধারকারী দলকে হিগিয়ং নামে গুহার কাছে নিয়ে আসতে, কারণ হেগিয়ং গুহাটা হলো এমন একটা জায়গা যেটা কিনা সমস্ত জলাশয়ের ওপরিভাগ। জলাশয়গুলো একে অপরের সঙ্গে যুক্ত আছে ওই হেগিয়ং গুহাটার মাধ্যমে। সুতরাং এখানে যদি উদ্ধারকারী দলরা আসে তাহলে খুব সহজেই মানুষকে এখান থেকে উদ্ধার করা যাবে। কিছুটা সময় পর তৃতীয়বারের জন্য আবার পাহাড় থেকে ধীরে ধীরে ধস নামতে শুরু করে। আজ প্রকৃতি যেন কোনো এক ধ্বংসলীলার খেলায় মেতে উঠেছে। কিন্তু পাহাড় থেকে পড়তে থাকা পাথর, সামনের খাদ, এমনকি ভাঙা রাস্তা পেরিয়ে প্রাণ বাজি রেখে হং নিজের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। আর দেখা যায় লিউ হংয়ের বাবা ইয়ংবেংকে খুঁজে পেয়েছে এবং ছেলের মতো বাবাও সব বিপদকে তুচ্ছ করে সাধারণ মানুষদের নিয়ে যত দ্রুত সম্ভব ওই গুহা থেকে বেরোনোর চেষ্টা করছে। হংকে দেখা যায় সে সাহসের সাথে ওই দুর্গম পরিস্থিতির মোকাবেলা করছিল, কিন্তু হঠাৎই জলের সংস্পর্শে আসা মাত্রই সে নিজের জীবনে ঘটা একটা পুরনো ঘটনা যেন জলছবির মতো দেখতে পায়। এবং এই সময় গাড়ি নিয়ে নদীর জলে পড়ে যাওয়ার পরও সে তার পুরনো স্মৃতিতে ফিরে যায়। তবে বাস্তব অবস্থার কথা চিন্তা না করে সে সব পুরনো স্মৃতি ভুলে হং দৌড়ে পাহাড়ের একটা সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ে আর মুহূর্তের মধ্যে একটা পাথরের টুকরো দিয়ে সুড়ঙ্গের পথ বন্ধ করে দেয়। অন্যদিকে ইয়াংবিং বাকি লোকেদের সঙ্গে কিছুটা পথ অতিক্রম করে একটা জায়গায় এসে থামে এবং তার সাথে থাকা একটা মেয়ের পোশাকের থেকে কিছু তুলো নিয়ে হাত থেকে ছেড়ে দিয়ে সেগুলো দেখে ওপরের দিকে উঠে যাচ্ছে। এর মানে হলো এখানে হাওয়া ওপরের দিকে উঠছে, অর্থাৎ বাইরে বেরোনোর রাস্তা হলো সেদিকে। কিন্তু সেদিকে যেতেই তারা দেখে তাদের সামনে একটা খাদ রয়েছে প্রায় 44 মিটার গভীর। তবে সুড়ঙ্গের থেকে বেরোনোর একটাই মাত্র পথ, কিন্তু তাদের সাথে থাকা একজন লোক মাথায় চোট পাওয়ার কারণে খুবই অসুস্থ। এরই সাথে একজন মহিলা এবং একজন শিশুও রয়েছে। তাই ইয়াংবিং ওপর থেকে নিচে নামার জন্য চারপাশে শক্ত পাথরের দেওয়ালে দড়ি বাঁধতে শুরু করে। এরপর সেই দড়িটা নিজের কোমরের সাথে বেঁধে এদিক ওদিক যাওয়ার চেষ্টা করে। এক কথায় সে মানুষ নামানোর জন্য একটা কপিকলের মতো ব্যবস্থা তৈরি করে নেয়। কপিকল কি? কপিকল হলো একটা চাকার মতো জিনিসের মধ্যে দিয়ে দড়ি বেঁধে রাখা হয়, যার সাহায্যে ভারী বস্তু ওঠানামা করানো যায় খুব সহজে। অন্যদিকে কমান্ড সেন্টার থেকে জানানো হয় যে আর 72 ঘন্টার মধ্যে আবার ভূমিধস হতে চলেছে এবং তাতে ব্রিজ এবং ওই টানেলটা, যে টানেলটা তারা বিস্ফোরণ ঘটিয়ে যে টানেল তৈরি করেছিল সুড়ঙ্গটা, সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তাই যা করার 72 ঘন্টার আগেই করতে হবে। এমএস ডিং রাষ্ট্রীয় কমান্ড সেন্টারের সঙ্গে যোগাযোগ করে এবং একটা প্ল্যান বানায় যে পাহাড়ে বিপজ্জনক জায়গাগুলোতে ব্লাস্ট করে সেখানকার পাহাড়গুলোকে আগে থেকেই ধ্বংস করতে পারলে আকস্মিক ধসের জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ একটা বিরাট এরিয়া জুড়ে যদি ধস নামে একসাথে তাহলে আর কিচ্ছু বাঁচবে না। সুতরাং আগে থেকেই ছোট ছোট পাহাড়গুলোকে আলাদা করে দিতে হবে, তাহলে পরে ওই ধসটা বিরাট পরিমাণে নামবে না। এবং তার কথা মতো পাহাড়ি বিপজ্জনক জায়গাগুলোতে হেলিকপ্টারের সাহায্যে বিস্ফোরক নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। অন্যদিকে দেখা যায় হং সুড়ঙ্গের মধ্য দিয়ে তার বাবাকে ডাকছে, অর্থাৎ দ্বিতীয় ভূমিধসের পর বাস সমেত যাত্রীরা যে গুহার মধ্যে গিয়ে পড়ে সেই গুহার অন্য একটা পথ দিয়ে হং প্রবেশ করেছিল। আর এখন যেহেতু সে তার বাবাকে খুঁজে পেয়ে গেছে, তাই তাদের সবাইকে বাঁচানোর জন্য হং পর্বত আরোহীদের মতো রক ক্লাইম্বিংয়ের পদ্ধতিকে অবলম্বন করে। অর্থাৎ মানুষ ঠিক যেভাবে পাহাড়ে ওঠে সেভাবেই সে অনেক কষ্ট করে উল্টো পথে পর্বতের খাড়া দেওয়াল বেয়ে হং তার বাবার কাছে গিয়ে পৌঁছায় এবং জানায় দ্রুত এখান থেকে বেরোতে হবে, নয়তো এই সুড়ঙ্গ যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে পড়তে পারে। অন্যদিকে কমান্ড রুমে সেন্সরের মাধ্যমে জানা যায়
ধীরে ধীরে রেলপথের সুড়ঙ্গে ভূমিধসের প্রভাব পড়ছে, ব্রিজ ভেঙে যাচ্ছে, অর্থাৎ তাদের প্ল্যানটা ব্যর্থ হচ্ছে। এদিকে অনেকটা পথ অতিক্রম করে সুড়ঙ্গের মুখে এসে হংরা দেখে ধসের কারণে সুড়ঙ্গের পথ প্রায় বন্ধ হয়ে গেছে। তাই বাইরে বেরোনোর জন্য তারা অন্য পথ খুঁজতে আরম্ভ করে। সুড়ঙ্গের ভিতরে এতগুলো মানুষ আটকে আছে। এদিকে দেখা যায় MS ডিং, ইঞ্জিনিয়ার এবং বাকি সকলে অন্য একটা নতুন প্ল্যান করে। কি প্ল্যান? তারা নির্দিষ্ট একটা জায়গায় বোম বিস্ফোরণ ঘটিয়ে সেখানে ভূমিধস বন্ধ করতে পারবে। তাই মাঝরাতেই তারা সমস্ত প্রস্তুতি নিয়ে বিস্ফোরণের জায়গায় রওনা হয়। সুড়ঙ্গের পথ খুঁজে পাওয়ার আগেই হংদের গুহার ভেতরে ভূমিধসের প্রকোপ শুরু হয়। কিন্তু এই সময় তারা ওই গুহার মধ্যে একটা ছোট্ট জলাশয় খুঁজে পায়। হংয়ের বাবা জানায় যে এখন অন্য পথ খুঁজতে যাওয়ার থেকে এই জলাশয়ের মধ্য থেকে সাঁতরে বেরোনোটাই সবথেকে বেশি বুদ্ধিমানের কাজ হবে। অন্তত এই গুহার মধ্যে আটকে থেকে মরার চেয়ে এই জলে নেমে বাইরে বেরোনোর চেষ্টা করাটাই সবথেকে ভালো বুদ্ধি। কিন্তু হং তার বাবার কথায় রাজি হয় না, কারণ হংয়ের ছোটবেলার একটা পুরনো স্মৃতি আছে। আসলে হংয়ের অতীতে জল নিয়ে এমন একটা কিছু ঘটেছিল যার জন্য হং জল দেখলে ভয় পায়। কি সেই ঘটনা? অনেক দিন আগে হং তার অসুস্থ মাকে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্টের কারণে তারা মা ছেলে জলের মধ্যে পড়ে যায়। জল অনেক গভীর হওয়ায় তার মা সেখানেই ডুবে মারা যায় এবং মাকে বাঁচাতে না পারার কষ্ট হংকে আজও তাড়া করে বেড়ায়। এবং এই কারণেই জল থেকে হং একটু দূরে দূরেই থাকে, কারণ আজও জলে নামলে সে নিজের মায়ের মৃত্যু দৃশ্য দেখতে পায়। ছেলের কথা মতো ইয়াংবিং জলপথে না গিয়ে গুহার ভেতরে সবাইকে নিয়ে অপেক্ষা করতে থাকে। ওদিকে দেখা যায় সেন্সর থেকে পাওয়া তথ্য অনুযায়ী পাহাড়ের ধস কিন্তু আবার নামতে চলেছে এবং সাং গুওভি নামে পাহাড়ি এলাকায় যা পরিস্থিতি দেখা যাচ্ছে সেই অনুযায়ী বর্তমানে ভূমিধস শহরে নামতে চলেছে। এতক্ষণ ভূমিধস যা নামছিল সেগুলো পাহাড় এবং পাহাড়ের বিভিন্ন গ্রামের মধ্যে নামছিল, কিন্তু এখন যা অবস্থা ইয়ানজিয়াং শহরকে নিমিষের মধ্যে ধ্বংস করে দিতে পারে এমন ভূমিধস নামতে পারে। আর এই ঘটনা ঘটতে আর 2 ঘন্টা বাকি রয়েছে। তাই এই আসন্ন বিপর্যয়ের সাথে মোকাবেলা করার জন্য চায়নার সমস্ত বিভাগ কাজ করতে শুরু করে। গভর্নর লিং নিজে পুরো শহর ঘুরে ইয়াংজিয়াং শহরটাকে সবাইকে দ্রুত ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। দেখা যায় এরকম বিপর্যয়ের খবর শুনে সবাই মিলে প্রাণপণে নিজেদের বাড়ি ঘর ছেড়ে পালাতে শুরু করে। পুরো শহরে লোকজন আর যানবাহনের ঢল নামে। এদিকে আবহাওয়া দপ্তর থেকে খবর আসে যে শহরে বিশাল বড় ঝড় আসতে চলেছে, যা বিপদের ঝুঁকি আরও বাড়িয়ে দেবে। আর সেই পূর্বাভাস অনুযায়ী শহরে বৃষ্টি শুরু হয় এবং এর সাথে সাথে বিভিন্ন এলাকায় ধস নামতে দেখা যায়। অন্যদিকে সুড়ঙ্গের ভেতরে আটকে থাকা হং জলাশয়ের সামনে তার বাবার কিছু জিনিস দেখে বুঝতে পারে জল নিচে নেমে যাওয়ার পর তার বাবাও জলে নেমেছে। আর এটা দেখা মাত্রই হং নিজে জলে নামে তার বাবাকে খুঁজতে, আর সৌভাগ্যবশত তার বাবাকে খুঁজেও পায় এবং ওই জলপথের মাধ্যমেই সুড়ঙ্গের বাইরে বেরিয়ে আসে। তাদের দুজনকে দেখে রেস্কিউ টিম তাদের সাথে বাকি লোকেদেরও উদ্ধার করতে সেখানে পৌঁছায়। হং এবং তার বাবা সহ বাকি সমস্ত লোকেদের উদ্ধারের খবর মেসেজের মাধ্যমে লিউ জানতে পারে। তবে খুব স্বাভাবিকভাবেই এত কম সময়ের মধ্যে এত মানুষকে একটা শহর থেকে দূরে সরানো সম্ভব নয়। তাই অবশেষে কন্ট্রোল রুমের একজন কর্মী পরামর্শ দেয় শহরকে বাঁচাতে হলে রেলপথের সুড়ঙ্গে বিস্ফোরণ ঘটানোই একমাত্র শেষ উপায়। কিন্তু 10 বছরের অক্লান্ত পরিশ্রমে তৈরি করা রেলপথ এইভাবে ধ্বংসের মুখে পড়ুক সেটা এখানকার কেউই চায় না। তারপরেও অনেক ভেবেচিন্তে সেখানে উপস্থিত ইঞ্জিনিয়ার হি এবং MS ডিং শহরবাসীদের বাঁচানোর জন্য অনেক কষ্টের সাথে বাধ্য হয়ে এই সিদ্ধান্তে সম্মত হয়। কিন্তু এই সময় হং আরেকটা নতুন প্ল্যান নিয়ে MS ডিং এর কাছে পৌঁছায়। কি প্ল্যান? প্ল্যানটা হলো ইয়াংডাং পর্বতের কাছাকাছি অবস্থিত আরেকটা পর্বত আছে যার নাম নিওয়াগান। হংয়ের প্ল্যান অনুযায়ী সে নিউগুয়ান পর্বতে বিস্ফোরণ ঘটালে রেলপথের সুড়ঙ্গ ধ্বংস করা ছাড়াই শহর এবং পাহাড়ের মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে যাবে, যার ফলে শহর এবং রেলপথ উভয়কেই বাঁচানো যাবে। সাথে সাথে দেখা যায় হং নিজে MS ডিং এর কাছে যায় এবং বিস্ফোরক নিয়ে সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তাব রাখে। হং তার কথা মতো রেস্কিউ হেলিকপ্টারে করে নিউগুয়ান পর্বতের সামনে এসে পৌঁছায় আর প্রাণের ঝুঁকি নিয়ে পর্বতের গায়ে ছিটকে পড়ে। সে কোনো আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়াই পাহাড়ের গা বেয়ে উঠতে শুরু করে এবং একটা ঝর্ণার কাছে এসে পৌঁছায়। কিন্তু সেখান থেকে উপরে উঠতে গিয়ে হংয়ের হাত ফসকে গেলে হঠাৎ 2টো হাত হংকে বাঁচিয়ে নেয়। আসলে নিজের ছেলেকে বিপদের মুখে একা যেতে দেখে চুপ থাকতে না পেরে হংয়ের বাবাও সেখানে উপস্থিত হয় এবং তারপর তারা দুজন মিলে গন্তব্যের দিকে রওনা দেয়। অন্যদিকে MS ডিং নিজেই 600 কিলো বিস্ফোরক নিয়ে এই অপারেশনের লিডার হিসাবে হেলিকপ্টারে করে নিউগুয়ান পর্বতের উদ্দেশ্যে রওনা দেয়। এই বিপর্যয়ের সময় লিউ পাহাড়ের সমস্ত দুর্গম এলাকায় থাকা অনেক বাচ্চাদেরকে বাঁচিয়ে একটা নিরাপদ জায়গায় এনে রেস্কিউ টিমের সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে পাহাড়ের অনেকটা উচ্চতা অতিক্রম করার পর ওই এলাকায় হতে থাকা অনবরত বৃষ্টির জন্য হংয়ের পাহাড়ে উঠতে সমস্যা হয়।
পাহাড়ের গা পিছল হয়ে যাওয়ায় এবড়ো খেবড়ো কোনো স্থানে সে হাত পা টিকিয়ে রাখতে পারে না। ছেলের এরকম বিপদ দেখে ইয়ংবিং পাহাড়ে ওঠার কোনো জিনিস না পেয়ে নিজেকেই পাহাড়ের দেওয়ালের সাথে আটকে একটা সাপোর্টের মতো তৈরি করে এবং হংকে নির্দেশ দেয় যে তুমি আমার ওপর ভর দিয়ে প্রবেশপথের মুখে পৌঁছাও। অবশেষে এই উপায়ে হং একসময় পাহাড়ের মুখে পৌঁছে যায়, কিন্তু দেখা যায় হংয়ের বাবা হাসি মুখে পাহাড়ের কোলে ঢলে পড়ে। সারা জীবন আত্মত্যাগ করে আসা এক সৈনিক নিজের শেষ নিঃশ্বাসটুকু দেশের মানুষকে বাঁচানোর জন্য হাসি মুখে বিসর্জন দেয়। বাবার এত বড় আত্মত্যাগকে সম্মান দেওয়ার জন্য হং নিজের সর্বপ্রচেষ্টা দিয়ে পাহাড়ের সুড়ঙ্গের মুখে ওঠে। এই সময় দেখা যায় MS ডিংও হেলিকপ্টার নিয়ে সুড়ঙ্গের মুখে একটা দড়ি আটকে তার সাহায্যে হংয়ের কাছে সমস্ত বিস্ফোরক পৌঁছাতে শুরু করে। হং একা হাতে সেই 600 কিলো বিস্ফোরক পাহাড়ের ভেতরে পৌঁছে দেয় আর অবশেষে ক্লান্ত অসুস্থ অবস্থায় সুড়ঙ্গের মুখে লুটিয়ে পড়ে। এদিকে হেলিকপ্টারের চালক হাওয়ার গতির বাড়বাড়ন্ত দেখে পাহাড় এবং হেলিকপ্টারের মধ্যে সংযুক্ত দড়ি কেটে ফেলতে বাধ্য হয় এবং বিস্ফোরণের মাত্র 4 মিনিট আগে চালক হেলিকপ্টার নিয়ে সেখান থেকে সরে যায়। হংয়ের কাছে থেকে যায় শুধুমাত্র তার জীবনের বেঁচে থাকার অন্তিম মুহূর্তগুলো আর বিস্ফোরকের সাথে পাঠানো MS ডিংয়ের মোবাইল, যা MS ডিং নিজেই বিস্ফোরকের সাথে পাঠিয়েছিল লিউ এবং হংয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য। হং নিজের জীবনের শেষ সময়ে তার ভালোবাসার মানুষটার সাথে কথা বলতে শুরু করে। তাদের কথোপকথন চলতে চলতে বিস্ফোরণের সময় এগিয়ে আসে, তবে বিস্ফোরণ ঘটার ঠিক আগ মুহূর্তে একটা আশার আলোর মতো MS ডিং হেলিকপ্টার নিয়ে আবারও পর্বতের মুখে ফিরে আসে আর তাকে আসতে দেখে হং নিজের সমস্ত শারীরিক দুর্বলতাকে ছেড়ে ফেলে হেলিকপ্টারের উদ্দেশ্যে দৌড়ে এক লাফে সুড়ঙ্গের মুখ থেকে ঝাঁপিয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত হেলিকপ্টারটা কাছে থাকায় সে হেলিকপ্টারের স্ট্যান্ডটা ধরে ফেলে। হংকে সাপোর্ট দেওয়ার জন্য MS ডিং দুহাত দিয়ে হংকে ওপরে টানতে শুরু করে আর এমন সময় পাহাড়ের মুখে ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণ। 600 কিলো বিস্ফোরকের দাপটে সুবিশাল পাহাড় মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যায় এবং এর ফলে কৃত্রিম ভূমিধস সত্যি সত্যি শহর এবং পাহাড়ের মাঝখানে একটা পাঁচিল তৈরি করে দেয়। আর বিস্ফোরকের প্রভাব শেষ হওয়ার পর পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যায় এবং মুভিটা এখানে শেষ হয়ে যায়। এই মুভিটা আসলে তৈরি হয়েছে চায়নার রেলকর্মী এবং চায়নার রেল সৈনিকদের নিয়ে। 1948 সালে তাদের যুদ্ধ আন্দোলন, রেলপথ তৈরির জন্য প্রতিটা শ্রমিকের অক্লান্ত পরিশ্রম, এছাড়াও চায়নার বিমানবন্দর, জাতীয় সড়ক তৈরির প্রচেষ্টা আর অবশেষে তাদের সকলের অক্লান্ত পরিশ্রম এবং আত্মবলিদানের মাধ্যমে 1984 সালের জানুয়ারি মাসে পাকা রেলপথের পুনরুত্থানকে নিয়ে এই মুভিটা তৈরি করা হয়েছে। তো এই ছিল আজকের রোমহর্ষক একটা মুভির কাহিনী। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে দিও। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। যাই আমি একটু পাহাড় থেকে ঘুরে আসি।